এর বাইরে বড় এমপ্লয়মেন্ট জেনারেট হবে এরকম কোনো ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চায় না। বিনিয়োগ করতে এলেই যদি কাটমানি দিতে হয়, সিন্ডিকেট বাজি করতে হয়, ইউনিয়ন বাজি করতে হয়, তো এখানে ব্যবসা করবার পরিবেশটা নেই। 4 লক্ষ কোটি টাকা একটা কিছু বলতে হবে বলে উনি বলেছেন, এর কোনো সাবস্টেন্সিয়াল ডেটা নেই। এবং আমি যদি এটা বিশ্বাস করতে চাই তাহলে চিফ মিনিস্টারকে আগে বলতে হবে যে আগের বছরে 3 লক্ষ কত কোটি টাকা যে আপনি বলছেন, সেই 3 লক্ষ কোটি টাকার হিসেবটা দিন যে কোথায় কোথায় কোন কোন বিনিয়োগ হয়েছে, তারপরে দেখা যাবে। তো স্পেনে গিয়ে অ্যানাউন্সমেন্টের গিয়ে উনি কি স্পেনের কোনো বিনিয়োগকারীর সাথে পার্টনারশিপ করলেন, নাকি স্পেন থেকে কোনো ইনভেস্টমেন্ট এলো? একটা লোক সে বাংলাতেই বিনিয়োগ করবে, অ্যানাউন্সমেন্টটা করার জন্য তাকে ওখানে নিয়ে গেল। এটা বোকা বোকা পিআর স্টাইল বা মার্কেটিং স্টাইল। যাদের নিয়ে এত কথা হচ্ছে, স্বরূপ বিশ্বাস মহাশয়, অরূপ বিশ্বাস মহাশয়, তারা জীবনে কটা সিনেমা বানিয়েছেন, স্ক্রিপ্ট লিখেছেন, কি করেছেন তারা? তারা কেন এরকম একটা চেয়ারে থাকবে? সন্দীপ ঘোষের যে লোকটা, এই লোকটা তো মানে যথেষ্ট ডেঞ্জারাস একটি লোক, এবং এই লোকটির কে খুব মানে বড় রকমের শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। সিবিআই এর কাছে দাবি থাকবে যে আপনারা দয়া করে আর কোনো ম্যানেজ সেটিং এইসবের মধ্যে ঢুকবেন না। দেখুন, ওগুলো তো ওনাকে বলতে হয় না। এটা তো আগের বছরের টাকাগুলো কোথায় গেছে, কোন বিনিয়োগে গেছে, সেটা অডিট দেখাতে বলুন না পাবলিককে। এটা দেখা যে এই টাকাগুলো এই কোম্পানি এসছে। উল্টে 2000-এর ওপরে কোম্পানি বাংলা থেকে এখন গুটিয়ে গেছে, বাংলায় তারা ব্যবসা করে না। তো যাই হোক, ওনার ওই বিশ্ব বা এই কি বাণিজ্য সম্মেলন না কি, এখানে বাণিজ্যের থেকে বেশি অনুষ্ঠান হয়। এটা একটা পিকনিক টাইপের হয়ে গেছে, এখানে কোনো ইনভেস্টমেন্টই হয় না। এই বছর 2-4টে বড় প্রজেক্ট টেক আপ করেছে। একটা যেরকম ধরুন গঙ্গাসাগরের ওদিকে একটা ব্রিজ বোধহয় করবে, অনেকদিন ধরে শুনছি, সেটা এখন বলেছে। তারপর একটা কোল মাইনের একটা প্রকল্প টেক আপ করেছে, এশিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট বাই হচ্ছে কিছু একটা শুনছিলাম। এই 2-4টে মোটামুটি ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক্স করেছে, কিছু রিলিজিয়াস ট্যুরিজমের প্রকল্প টেক আপ করেছে, ব্যাস এই। এর বাইরে বড় এমপ্লয়মেন্ট জেনারেট হবে এরকম কোনো ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চায় না। বিনিয়োগ করতে এলেই যদি কাটমানি দিতে হয়, সিন্ডিকেট বাজি করতে হয়, ইউনিয়ন বাজি করতে হয়, তো এখানে ব্যবসা করবার পরিবেশটা নেই। ইনফ্যাক্ট আপনি বড় ব্যবসা ছেড়ে দিন, এই ধরনের জায়গায় গোটা বাংলায় আপনি কোনো স্টার্ট আপ কালচার দেখতে পাবেন না। একটা নতুন ব্যবসা কেউ তৈরি করলো, নতুন কনসেপ্ট নিয়ে এলো, নতুন প্রোডাকশন বা সার্ভিস কিছু তৈরি করলো, এরকম আপনি কাউকে পাবেন না। তার মূল কারণটা হচ্ছে এখানে কাজ করবার পরিবেশটা দেওয়া হয়নি। কেউ ভালো কিছু করলে তাকে টেনে নামাবো, তাকে কোনো দলের সাথে, ধর্মের সাথে, জাতির সাথে দাগিয়ে দেবো, এই যে একে অপরকে টেনে নামানো নোংরা খেলাটা শুরু হয়েছে। দ্যাট ইজ ওয়াই এখানে ব্যবসার যে আমেজটা নেই এবং মানসিকতাটা নেই। তার কারণ এখানে কম্পিটিটিভ মেন্টালিটিটাই তো নেই। এই তো ধরুন না, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি 7 দিন বাদে বাদে শুটিং বন্ধ হয়ে যায়। কত বিদেশে মানে অন্য রাজ্যের ছবি এখানে হওয়ার কথা ছিল, হয় না। বিজ্ঞাপনের কাজ হয় না। ডিজিটাল মার্কেটিং এর ভালো বড় বড় এজেন্সি তারা সব বেরিয়ে গেছে, বিজ্ঞাপনের প্রচুর এজেন্সি তারা বেরিয়ে গেছে। ইনফ্যাক্ট ধরুন অনেকগুলো গেমিং কোম্পানি ছিল, তারাও শুনছে এখান থেকে গুটিয়ে নিচ্ছে, কাজ আসছে না সেরকম ভাবে। এখানে হচ্ছেটা কি, মানে মিডিয়াতে কিছু হচ্ছে না, জার্নালিজম সেক্টরটা ধুকছে, নতুন কিছু ভাবা হচ্ছে না। একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে থাকতে হবে তো। কয়েকটা আইটি বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, সেখানে কিছু মান্ডেন ব্যাক অফিসের কাজ হয়। কোনো বড় রিসার্চ প্রজেক্ট কলকাতায় আনতেই পারা যাচ্ছে না। এখানে এখানে সারা পৃথিবীতে বা আমাদের যে জব মার্কেট রয়েছে, সেই জব মার্কেটে কলকাতার ইমেজ হচ্ছে সস্তায় লেবার পাওয়া যায়। যখনই কোনো বড় প্রজেক্ট আসছে, সেই প্রজেক্টটা চলে যাচ্ছে দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, কেরালা। যখনই একটু কম দামের প্রজেক্ট আসছে, ওখান থেকে বলছে কলকাতা মে ভেজ দো। মানে কলকাতায় যেন সস্তায় কাজটা করা যাবে। একই লোক, একই লেখক, একই ডিজাইনার, একই পেইন্টার, সে যখন হায়দ্রাবাদে কাজ করছেন, একটা পেন্টিং একে যদি 10,000 টাকা পান, এখানে এলেই থেকে 1,000 টাকায় সেটিং করতে হচ্ছে। তো এই যে গল্পটা, এই গল্পটার কারণে এখানে টাকার মানে ফ্লোটা নেই, ক্যাশ ফ্লো এর কোনো জায়গা নেই, এবং বড় ইনভেস্টমেন্ট কিছুই আসছে না। ওই 4 লক্ষ কোটি টাকা একটা কিছু বলতে হবে বলে উনি বলেছেন, এর কোনো সাবস্টেন্সিয়াল ডেটা নেই। এবং আমি যদি এটা বিশ্বাস করতে চাই তাহলে চিফ মিনিস্টারকে আগে বলতে হবে যে আগের বছরে 3 লক্ষ কত কোটি টাকা যে আপনি বলছেন, সেই 3 লক্ষ কোটি টাকার হিসেবটা দিন যে কোথায় কোথায় কোন কোন বিনিয়োগ হয়েছে, তারপরে দেখা যাবে। আপনারা যখন এই কথা বলছেন সেই সময় আমি বলবো সৌরভ গঙ্গোপাধ্যায় একদম বাংলার আইকন, তিনি বলছেন, আমি কোট আনকোট বলবো, সৌরভ গাঙ্গুলি বলছেন যে আমি প্রত্যেক বছর যখন এখানে আসি, সম্ভবত বিজিবিএস এর কথাই তিনি বলছেন, প্রত্যেকবারই দেখি এই শিল্প সম্মেলনের প্রচুর প্রাচুর্যতা একদম বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শিল্পক্ষেত্রে সার্বিকভাবে সফল সমস্ত শিল্পপতিদের এক ছাদের তলায় নিয়ে আসাই তো এই শিল্প সম্মেলনের লক্ষ্য, যাতে বাংলার মাটিতে শিল্প পরিসর আরো প্রশস্ত হয়। এবং অন্যদিকে এগিয়ে এলো অ্যাপেলো, বেলভিউ, চার্নক, উডল্যান্ডসা, বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে একদম 9,600 কোটি টাকার বিনিয়োগ। কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলার স্বাস্থ্যক্ষেত্রের মতো সিন্ডিকেটবাজি বা ভারতবর্ষের অন্য অনেক উন্নত শহরেই নেই। এখানে যেটা চলে, জাল ওষুধের কারবার, মানে যে ওষুধটা 9 টাকা দিলে হয়ে যায়, ইচ্ছা করে ডাক্তারদেরকে ইনফ্লুয়েন্স করে একটা 900 টাকার ওষুধ দেওয়া হয়। বিভিন্ন হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক, এই সমস্ত জায়গাগুলোয় বিভিন্ন এমএলএ ফেমএলএদের স্টেক থাকে। সেইখানে গিয়ে এরকম ব্যাপার, মানে আপনি ধরুন একটু
মানে স্ট্যান্ডার্ড অন্য কোনো কম্পারেটিভলি কম জায়গা থেকে রিপোর্ট করিয়ে এনেছেন, নার্সিংহোম রিপোর্টটা নেবেই না, বলবে রিপোর্টটায় ভুল আছে। এবার আপনি তো প্রমাণ করতে পারবেন না, জোর করে আপনাকে ধরে বেঁধে ওখানেই আপনাকে দ্বিগুণ দামে আপনাকে রিপোর্টটা করাতে হবে। এগুলো কোথাও নেই, এগুলো কোথাকার কোনো জায়গা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস নয়। ভুল ওষুধ, দামি ওষুধ, এই সমস্ত দেওয়া। আচ্ছা, যেখানে একটা টেস্ট করলে হয়ে যায়, কোনো ডায়াগনস্টিক ল্যাবে বা কোনো ওপিডিতে দেখাতে গেলে ডাক্তারদের এনফোর্স করে দেওয়া আছে যে আপনাকে মিনিমাম এই টেস্টগুলো দিতেই হবে। এবং এই কারণেই তখন ডাক্তারদের ঘাড়ে দোষ গিয়ে পড়ে, ভুল চিকিৎসা, ভুল এই সমস্ত জিনিসপত্রগুলো, ভুল ডায়াগনোসিস, এইগুলো চলছে। আচ্ছা, তারপরে হচ্ছে কোনো হাসপাতালে আপনি ভর্তি হলেন, আপনাকে কিছু মানে না হলেই সব থেকে বড় ব্যবসা হচ্ছে আইসিইউর ব্যবসা। আইসিইউ, সিসিইউ, ভেন্টিলেটর, তারপরে ধরুন এই লাইফ সাপোর্ট, এইগুলোতে দেখা যাচ্ছে পেশেন্ট মারা গেছে, অন্তত 72 ঘন্টা আগে পেশেন্ট মারা গেছে, লাইফ সাপোর্টের নামে জোর করে মিথ্যা কথা বলে লোকের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে নেওয়া হচ্ছে। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির একটা ব্যাপক তছরূপ। মানে এই জিনিসপত্রগুলো হেলথ সেক্টরে বিনিয়োগ তো আসবেই, কিন্তু সেই বিনিয়োগের টাকাটা তো যাবে নেতাদের পকেটে। সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য অ্যাফোর্ডেবিলিটি হচ্ছে না। অধিকাংশ লোকজন গ্রামগঞ্জে, মফস্বলে, তাদেরকে, যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হেলথ ইন্স্যুরেন্স নেই, তারা বাড়ি থেকেও অসুস্থ হলে ঘটি বাটি বেঁচে দিচ্ছে, তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যায়। বহু লোক বিনা চিকিৎসায় মারা যায়। সরকারি হাসপাতালগুলোর কি অবস্থা, গিয়ে ঘুরে দেখুন, মেঝেতে শুয়ে আছে এখনো পর্যন্ত। এত বড় আর্জিকর মার্জিকর হয়ে গেল, কিছুই তাতে কোনো উন্নতি হয়নি। ফলে সেই জায়গায় বা সব সৌরভ গাঙ্গুলি দেখুন, উনি এখন স্পোক্স পার্সন হয়েছে, কোথাও কোথায় সেটিং হয়ে গেছে। উনি বলেন সৌরভ গাঙ্গুলি তো ভালো ক্রিকেটার, তিনি এখন ইন্ডাস্ট্রিয়ালিস্টের মানে ভেগ নিয়েছেন। কি ইন্ডাস্ট্রি করেছেন, কেন করেছেন? যে জমিটাতে উনি ইন্ডাস্ট্রি করতে গেছেন, সেখানে একটা স্পেসিফিক বড় স্টিল কোম্পানির ওখানে ব্যবসা করার কথা ছিল, যারা স্টিলের ব্যবসাতেই সিদ্ধহস্ত, তারা ব্যবসা করলো না, মানে ইন্ডাস্ট্রি স্ট্রিং করছে বলে সৌরভ গাঙ্গুলি তাদের মসিহায় হয়ে উঠলেন। কি ব্যাপার আছে জানি না, সেই প্রকল্প তো এখনো বোধহয় সেই কারখানার কোনো নামগন্ধ দেখা যাচ্ছে না। তো যাই হোক, এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে উনি আসেন, বলেন, ওনার যা বলার আছেন, তার জন্য সরকারের সাথে মাইনে পান বা সেটিং পান বা অন্য কোনো অ্যামলিউমেন্ট পান, কিছু একটা পান, তার জন্য ওনার প্রফেশনাল কম্পালশন আছে, উনি বলেন। কিন্তু বাংলার বড় ইন্ডাস্ট্রি কিছু হয়নি। বাংলার বাজেট দেখলেও সেটা দেখা যাচ্ছে, বাংলার ছেলে মেয়েদের যারা কাজ করছে তাদের সাথে কথা বললেও সেটা জানা যাচ্ছে, এবং একটু চোখ কান খোলা রাখলেই দেখা যাচ্ছে যে বাজারগুলির কি অবস্থা। তাহলে অরিত্রদা, কোথাও গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার যে স্পেন সফর ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে, কোথাও গিয়ে এই যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সরকারের যে আনাতার, তাকে আপনি মান্যতা দিচ্ছেন? না, মান্যতা দেওয়ার কি আছে? একটা লোক বিনিয়োগ করবে, ধরুন আমার মনে হলো এখানে একটা কোম্পানি খুলবো, তো এখানে ধরুন আমার লোকাল কাউন্সিলরের থেকে একটা অনুমোদন লাগবে, ধরুন ট্রেড লাইসেন্সের জন্য মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে যাবো, তো সেটা তো আমি কর্পোরেশনে গিয়ে বলবো একটা ট্রেড লাইসেন্স করে দিন। আমাকে এইটা করবার জন্য কর্পোরেশনের মালিক এখন মরিশাস ঘুরতে গেলে আমাকে মরিশাসে গিয়ে বলতে হবে ট্রেড লাইসেন্সটা করে দিন। তো স্পেনে গিয়ে অ্যানাউন্সমেন্টের কি আছে? উনি কি স্পেনের কোনো বিনিয়োগকারীর সাথে পার্টনারশিপ করলেন, নাকি স্পেন থেকে কোনো ইনভেস্টমেন্ট এলো? একটা লোক সে বাংলাতেই বিনিয়োগ করবে, অ্যানাউন্সমেন্টটা করার জন্য তাকে ওখানে নিয়ে গেল। এটা বোকা বোকা পিআর স্টান্ট, মার্কেটিং স্টান্ট। ওই ফিল্মে দেখেন না, সেলিব্রিটিরা বিভিন্ন রকমারি কিছু করিডোরে আজকাল ফেক দেখায়, অসুস্থ হয়ে পড়েছে, তারপর দেখা গেল একটা সিনেমার। তো এইরকম হচ্ছে ব্যাপার, এগুলো এক ধরনের মার্কেটিং ইভেন্ট, গিমিক। এগুলোর কোনো একটা লোক বিনিয়োগ করবে, তো এখানে তো এটা তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম করেই বলা যেত যে এখানে একটা বড় ব্যবসা করতে চাইছেন। আমাদের কারণ কোনো ভালো তো ইন্ডাস্ট্রি হোক, তো আমরা চাই, আমরা তো ইন্ডাস্ট্রি বিরোধী নই, কিন্তু এটা বলার জন্য সরকারি টাকা খরচ করে একেবারে স্পেন আর্জেন্টিনা চলে যেতে হচ্ছে। এইসব ঢপবাজি, এগুলো মানে মজা লাগে দেখলে, এবং খারাপ লাগে মানুষের ট্যাক্সের পয়সা এইভাবে নষ্ট হচ্ছে। আর শেষ তিনটে প্রশ্ন আপনার কাছে। অরিত্রদা, বেশ কয়েকদিন যাবত যে ঘটনার অত্যধিকারে যে গুঞ্জন শুনেছে টলিউডে, একদম টলিউড ইন্ডাস্ট্রির ভেতরে যে কলহ, টলিউডের ঝামেলার পেছনে রহস্য কি? টলিউডের ঝামেলার পেছনের রহস্য হচ্ছে যে লবিবাজি। প্রথম কথাটা হচ্ছে, এখানে ডিরেক্টরদের মধ্যে একটা লবি আছে, আর এই টেকনিশিয়ানদের মধ্যে একটা লবি আছে। এবং এখানে এই যে দুই ভাই জগাই মাদাই যারা ইন্ডাস্ট্রিটি চালান, তারা সিনেমার সাথে কোনোভাবেই জড়িত নন। তারা সিনেমার আধুনিক প্রযুক্তি, টেকনোলজি, এগুলো সম্পর্কে তারা কিছুই জানেন না। তাকে যদি জিজ্ঞাসা করেন যে আনরিয়াল ইঞ্জিন দিয়ে কিভাবে সিনেমা তৈরি হচ্ছে বলুন দেখি, কিচ্ছু বলতে পারবে না। তার কারণ দোজ আর পলিটিশিয়ান, তারা ফিল্ম মেকার নন। যাদের নিয়ে এত কথা হচ্ছে, স্বরূপ বিশ্বাস মহাশয়, অরূপ বিশ্বাস মহাশয়, তারা জীবনে কটা সিনেমা বানিয়েছেন, স্ক্রিপ্ট লিখেছেন, কি করেছেন? তারা কেন এরকম একটা চেয়ারে থাকবে? আমি প্রত্যেকটা জায়গায় ডিভিশন অফ লেবার রাখা হয় কেন? যাতে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা কাজ করতে পারেন এখানে। তো একটা মন্ত্রীকে ধরে এনে আমি এখানে নেতা, আমাদের ফিল্মের মাথা করে দিয়েছি, তো যথারীতি তিনি তার নেতার দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন, ফিল্ম মেকারের দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন না। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কাজের সংখ্যাটা কমে যাচ্ছে ক্রমাগত, এবং এই ইউনিয়নগুলির মধ্যে অযাচিতভাবে প্রচুর পরিমাণ মেম্বারশিপ এরা কাটমানি নিয়ে ঢুকিয়ে দিয়েছে। ধরুন আমার ক্যাপাসিটি আছে ইন্ডাস্ট্রিতে 400 জনকে কাজ দেওয়ার, তো আমি 400 জনকে কাজ দেবো। 10% এদিক ওদিক হতে পারে, 20% হতে পারে। 400 জনের জায়গায় 4000 লোককে মেম্বারশিপ দিয়ে দিয়েছি আমি।
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছেড়ে দিয়েছি। এবার সেই লোকগুলো তো আমাকে প্রশ্ন করছে যে কি হলো দাদা, আপনি তো কাজ দিতে পারছেন না। তার কারণ হচ্ছে নাম্বার অফ কন্টেন্ট প্রোডাকশনের সংখ্যা কমছে। একসময় 60-70টা প্রজেক্ট হতো, এখন দেখা যাচ্ছে 40টা 30টা কমে যাচ্ছে বছরে। ওটিটির সংখ্যা আগে ছিল, বেশ কিছু ওটিটি মার্কেট থেকে এক্সিট করে গেছে, এখন ওটিটির সংখ্যা কমেছে। এবং এখানে নতুন ডিরেক্টরদেরকে উঠতে দেওয়া হচ্ছে না, বড় ফান্ডিং আসছে না। তো সেই জায়গায় অবভিয়াসলি ছোট ছোট বাজেটে কাজ করতে গেলে আমি 50-60 জন 100 জনকে নিয়ে করবো কি করে? 10 জনের টিম নিয়ে কাজ করতে যাচ্ছি, তখন ওই যে আনএমপ্লয়মেন্টের প্রেশারটা নেতার উপর তৈরি হয়েছে, সে তখন জোর করে এসে বলছে যে ভাই একে লাগবে না, একে নাও, এটা নাও, এই করো সেই করো। সে তখন তো তার নেতাগিরি করছে। এটা তো নেতাগিরি করার জায়গা না, এটা তো ভিশনারি লিডারশিপ দরকার, যে কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ তৈরি করব, কিভাবে আমি আরো নতুন বিনিয়োগ নিয়ে আসবো। সেই ব্যাপারে এদের ভাবাভাবি কোনো জায়গায়, কারণ এদের ভাবার ক্যাপাসিটিটাই নেই, ওটা তাদের কাজ নয়। তো সেই জায়গায় এগুলো যারা বোঝেন জানেন সেই রকম লোকজনকে নিয়ে এসে এখানে প্রেসিডেন্ট বা এই ফেডারেশনগুলি চালনা করা উচিত। আমাকে যদি এখন কেউ বলে আচ্ছা আপনি ফাইন্যান্স ডিপার্টমেন্টটা সামলে আসুন, তো আমি তো পারবো না, এটা সাবজেক্ট নয় আমার। তো একই রকম ফাইন্যান্সের লোককে যদি এখানে বসিয়ে দিয়ে সে পারবে না। তো সেই কারণে এখানে জানা লোকজনকে নিয়ে আসুন এবং এই 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 ব্যাপারগুলিকে বন্ধ করুন যে কে কোন লবি করে, কে কোন মানে ও তুমি ওই নেতার কাছের লোক, সেই হিসাবে তোমাকে ডাকা হবে। আচ্ছা তুমি ওই ওই নেত্রীর লোক নয়, তাহলে তুমি চান্স পাবে না। এই ফেভারিটিজমের গল্পটা করে করে ভালো কাজ হচ্ছে না, নতুনরা কাজ করছে না, ভালো ভালো আর্টিস্টরা তারা সকলে হচ্ছে গিয়ে বেরিয়ে যাচ্ছে, কেউ বম্বেতে কাজ করছে, কেউ ব্যাঙ্গালোরে কাজ করছে। ইনফ্যাক্ট বাঙালি কত ভালো ভালো রাইটার পরিচালক তারা সব বাইরে চলে গেছে, এখানে কাজ করছে না। এটা তো আমাদের ব্রেন ড্রেন হচ্ছে, এটা আমাদের ভাবতে হবে। কিন্তু এইসব নেতা ফেতা থাকলে হবে না, এখানে ভালো লোকজন, শিক্ষিত লোকজন নিয়ে আসতে হবে, যারা সাবজেক্টটা জানবেন, বুঝবেন এবং ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন। এটা কেউ ইন্ডাস্ট্রির জন্য কাজ করছেন না, এটা নিজেদের পকেটের জন্য কাজ করছে, পকেট ভরাচ্ছেন। অর্থদা আরজিকর দুর্নীতি মামলা একদম পিছিয়ে গেল চার্জ গঠন, ন্যায় বিচারের নামে বিলম্ব নয় বললেন স্বয়ং বিচারপতি। আর কি বলবেন, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনে কি তবে অভয়া তদন্তের আরো গতি পাবে? আরজিকরের দুর্নীতির মধ্যে কি কোথাও কি লুকিয়ে রয়েছে খুনের মোটিভ? দেখুন সেটা তো যতক্ষণ না ইনভেস্টিগেশনটা ক্লোজ হচ্ছে আমরা বলতে পারবো না। কিন্তু বিষয়টা হচ্ছে যে সন্দীপ ঘোষের যে লোকটা, এই লোকটা তো মানে যথেষ্ট ডেঞ্জারাস একটি লোক এবং এই লোকটিকে খুব মানে বড় রকমের শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ ইনি শুধু প্রিন্সিপাল হিসেবে মিসম্যানেজমেন্ট করেছে তাই নয়, দিনের পর দিন ধরে ছাত্রছাত্রীদের ফান্ড চুরি করেছে, বিভিন্ন রকম ভাবে মানুষকে হ্যারাস করেছে, মর্গের বডি পাচার করেছে বলে শোনা যাচ্ছে, জাল ওষুধের কারবার, মানে কাটমানি ফাটমানি ভুলভাল টেন্ডার করেছে, এগুলো সব অনেক ডকুমেন্টস পাওয়া যাচ্ছে। সে কয়েক হাজার পাতার জমা পড়েছে, ফাইল জমা পড়েছে। তো এই ধরনের লোক তো চিকিৎসা বিজ্ঞানের কলঙ্ক এবং এদেরকে মানে কি কোনোভাবেই স্পেয়ার করা উচিত নয়। এবং আমার মনে হয় যে আরজিকরের মামলায় আরজিকরের ওভারঅল যে সিস্টেমিক রিফরমেশনের কথা বলা হচ্ছে, সেইখানে এই সন্দীপ ঘোষের ম্যাটারটা দ্রুত সলভ হওয়া জরুরি। এবং সন্দীপকে জেরা করলে সন্দীপের সাথে এই সঞ্জয়দের টিমের কোনো লিঙ্ক আছে কিনা এবং এদের অন্য কোনো উপদ্রব আছে কিনা বা আর কি কি এরা ঘাপলা করে রেখেছে সেগুলোও তো জানাটা জরুরি। দেখুন যে মারা গিয়েছেন যে ছাত্রী, তাকে আমরা মানে পৃথিবীর কোনো শক্তি দিয়েই তাকে ফিরিয়ে আনতে পারবো না, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের মানুষ হিসেবে আমাদের ফেইলিয়ার, আমরা পারবো না, এটা আমাদের বিয়ন্ড কন্ট্রোল, নেচার ইজ দি আলটিমেট ট্রুথ। কিন্তু বিষয় হচ্ছে যে আমাকে যদি সমাধান করতে হয়, সমাধান শুধুমাত্র একটা লোককে ফাঁসি দিয়ে দিলাম বা একটা লোককে যাবজ্জীবন দিলাম তার মধ্যে লিমিটেড না। জাস্টিস কিন্তু জাস্টিস যে দেওয়া হলো সেটাকে দেখতে পেতে হবে, জাস্টিসটা দেখতে পাচ্ছি যে জাস্টিস মানে ডেলিভার টু বি সিন। সেই জায়গায় সন্দীপ সহ এই দুর্নীতিকে মোকাবিলা করে প্রতিষ্ঠানটাকে সুরক্ষিত করাটাও কিন্তু একটা জাস্টিসের অংশ। সেখান থেকে কিন্তু পলিটিক্যাল এবং সোশ্যাল জাস্টিসটা আমাদের দিতে হবে। ফলে আমি সিবিআই সহ বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা এবং আবেদন এখনো রয়েছে যে আপনারা দ্রুত, সন্দীপ শুধু একা নয়, আমি মনে করি যে এর পিছনে বড় বড় হেভিওয়েট নেতারাও রয়েছে, কারণ একা একটা লোকের পক্ষে এত কোটি টাকা দুর্নীতি করা সম্ভব নয়। এর পিছনে অনেক ডাক্তার রয়েছেন, হেলথ ডিপার্টমেন্টের অনেক বাঘা বাঘা অনেক সব আমলা টামলারও হয়তো নাম বেরিয়ে আসবে। তাদেরকে সকলকে এবারে মানে সারফেস করুন, মানে আর রাগঢাক না করে এবার সারফেস করুন, না হলে সমাজের ক্ষতি হয়ে যাচ্ছে। আর শেষ প্রশ্ন আপনার কাছে, যেভাবে সিবিআই এর ভূমিকা নিয়ে চারিদিক থেকে একদম নিন্দার ঝড় উঠেছে, অনেকে প্রশ্ন তুলছেন একদম সিবিআই ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাহুজার ভূমিকা নিয়ে, এর পেছনের অঙ্ক কি বলে আপনার মনে হয়? অন্যদিকে আমি এর সাথে সংযোজন করবো যে 9 ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন, সেদিন রাস্তায় একদম নামার ডাক দিয়েছিলেন এর আগেই তিলোত্তমার বাবা, এবার একদম তিলোত্তমার জন্মদিনে বড় কর্মসূচি প্রতিবাদী মঞ্চে, আর তাতে আমন্ত্রণ জানানো হয়েছে সিবিআই কেও সিজিও কমপ্লেক্সে একদম গিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে এসেছেন প্রতিবাদী মঞ্চের সদস্যরা। এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে আমন্ত্রণ জানাতে যান প্রতিবাদী মঞ্চ, কি বলবেন?
দেখুন, এটা নিশ্চয়ই সিগনিফিকেন্ট এবং এটা আমাদের কাছে তো সত্যি এই লজ্জা তো আমরা কেউই এড়িয়ে যেতে পারি না। যদিও আমরা সরাসরি ক্রাইমের অংশ নই, কিন্তু বিইং আ পার্ট অফ দ্য সোসাইটি এটা আমাদেরও ব্যর্থতা যে আমরা এই ধরনের সঞ্জয় রায়দের মতো মালখামারা লোকগুলোকে আমাদের সিস্টেমের মধ্যে রেখেছি এবং এরকম একটা পৈশাচিক ঘটনা ঘটেছে। আমরা একজন সরকারি কর্মচারী, তার যে কর্মক্ষেত্র সেখানে তাকে সুরক্ষা দিতে পারিনি। তো এটা সমাজের সকলকেই আমাদের প্যাসিভলি হলেও আমাদের মানে এই লজ্জাটা আমাদের উপরেও এসে পড়ে। কিন্তু বিষয় হচ্ছে যে সেখানে সিবিআই এর ভূমিকা নিয়ে আমার অবশ্যই প্রশ্ন রয়েছে, কারণ আমি সবসময় মনে করি জাস্টিসটা টাইমলি দেওয়াটা ইম্পর্টেন্ট। মানে এই বছরের পর বছর ধরে চলছে, মানে আমি একটা মামলা করলাম, আমি 20 বছর বয়সে, তার জাস্টিস পাচ্ছি আমার যখন বয়স হয়ে গেছে 40, তো আমি কি করবো না, আমার জীবনে 20টা বছর তো নষ্ট হলো। তো সেই জন্য জাস্টিসটা টাইমলি ম্যানারে ডেলিভার করাটাও কিন্তু আমাদের বিচার ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ। তো সেই ক্ষেত্রে আমার অবশ্যই সিবিআই এর কাছে দাবি থাকবে যে আপনারা দয়া করে আর কোনো ম্যানেজ সেটিং এইসবের মধ্যে ঢুকবেন না। তার কারণ সিবিআই ভারতবর্ষের সুপ্রিমলি ইন্টেলিজেন্ট একটি ইনভেস্টিগেটিং এজেন্সি, এবং আজকে বিজেপি ক্ষমতায় আছে, কালকে কংগ্রেস ক্ষমতায় আসবে, পরের দিন অন্য কেউ আসবে, হোয়াট এভার ইট ইজ। রাজনৈতিক নেতারা তাদের ক্ষমতা দল বদল করতে থাকবেন এবং প্রত্যেকেই চাইবেন তাদের সুবিধার্থে তাদের পুলিশ প্রশাসনকে ব্যবহার করতে, কিন্তু সমাজের মানুষগুলোর কি হবে? তো সেই কারণে সিবিআই এর ওপর আস্থা যখন রাখা হয়েছে, কোর্ট আস্থা রেখেছে, নাগরিকরা আস্থা রেখেছে, তখন আপনারা আপনাদের প্রফেশনাল কোড অফ কন্ডাক্টটা এথিক্যালি পালন করুন এবং কোথাও কোনো নেতার সাথে দয়া করে সেটিং না করে আপনাদের বিভাগের জন্য আপনারা যথোপযুক্ত যা ডেটা পাওয়া যাচ্ছে সেগুলো সামনে উপস্থাপনা করুন এবং এই মেয়েটিকে এবং এই মেয়েটির পাশাপাশি আরো যারা যারা সাফার করেছে, মানে এটা তো সিস্টেম সাফার করছে, এই সিস্টেমের রিফরমেশনে আপনারা অংশ নিন দয়া করে, আর ম্যানেজ সেটিং এই ইকুয়েশনটার মধ্যে। অরিত্র, আমি একটা ছোট্ট প্রশ্ন রাখবো এর সাথে। আপনি নিজে এই মামলার একদম খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন, বিভিন্ন সময় আপনি তুলে ধরেছেন বিভিন্ন বিষয়গুলো, দর্শকদের বুঝতে সুবিধা হচ্ছে। আমি বলবো সীমা পাহুজা, একদম ইনভেস্টিগেটিভ অফিসার, তিনি অনেকদিন অনুপস্থিত ছিলেন, নির্যাতিতার মা খোদ বলেছেন, কি বলবেন তার ভূমিকা নিয়ে? দেখুন, এখন তিনি কেন উপস্থিত ছিলেন, কি ব্যাপার, সেটা আমি মানে তাদের অভ্যন্তরীণ কি প্রোটোকল আছে সেটা তো আমি জানি না, কিন্তু ঘটনা হচ্ছে যে সীমা পাহুজার তিনি যথেষ্ট এফিশিয়েন্ট অফিসার, এটাকে বেশ কিছু ভালো কেসও তিনি সলভ করেছেন, তার পোর্টফোলিওতে অনেক ভারী ভারী কেস রয়েছে। কিন্তু ম্যাটার হচ্ছে এইখানে গিয়ে আমারও ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সিবিআই কোথাও একটু ব্যাপারটাকে না একটু একটু হালকা চালে দেখেছে। কারণ সিবিআই যদি কোমর বেঁধে নামে, আমি বিশ্বাস করি যে অনেক অনেক বাঘাকেও কিন্তু তারা শায়েস্তা করতে পারে, কিন্তু এখানে কোথাও গিয়ে আমি জানি না মানে স্বরাষ্ট্র দপ্তর কোনোভাবে তাদেরকে কোনো রকম ইঙ্গিত দিয়েছে কিনা বা তাদের কোথায় তাদের অঙ্গুলি লেখানে চলেছে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু সিবিআই এর যতটা এনগেজমেন্ট এবং যতটা ফিয়ার্সফুল অ্যাকশন হওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা নেয়নি। এবং সেটার কি কারণ, তার ভিতরে কোনো রাজনৈতিক অঙ্ক আছে কিনা সেটা রাজনীতিবিদরা তাদের মতো করে বলতে পারবেন, কিন্তু আমি যতটা দ্রুততার সাথে সিবিআই এর থেকে অ্যাকশন এক্সপেক্ট করছিলাম এবং যত বড় আকারে, তার কারণ সিবিআই কিন্তু প্রথম সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিল লার্জার কনস্পিরেসির ইঙ্গিত আছে, যা দেখে এবং কি সব রিপোর্ট দিয়েছিল সেই এনভেলপে রিপোর্ট খুলে বিচারপতি বলেছিলেন আমি এইরকম চিত্র আমি আমার এত বছরের কেরিয়ারে দেখিনি। ফলে সেখান থেকে আমাদের কিন্তু একটা অন্যরকম ইমেজ তৈরি হয়েছে, কারণ আমরা তো আর খাতা খুলে কেস ডায়েরি খুলে সবাই দেখি। সেই সত্য কি কোথাও গিয়ে অধরাই থেকে গেল? এখনো পর্যন্ত তো অবশ্যই অধরা থেকে গেল, তার কারণ এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না যে লার্জার কনস্পিরেসি মানেটা কি। কারণ এখনো পর্যন্ত একজনই কনভিক্টেড হয়েছেন, তার সাজা হয়েছে, কিন্তু তাহলে সেটা লার্জার কনস্পিরেসি হবে কেন? তাহলে তো সেটা একটা ক্রাইম এবং ক্রিমিনাল ম্যাটার সলভ হয়ে গেছে। কিন্তু টালা থানার ওসির এই যে ইনডিফারেন্ট অ্যাপ্রোচ কেন, সন্দীপ ঘোষের বারবারন্ত কেন, সে কেন মর্গে ঢুকিয়ে দিতে বলেছিল, ওখানে কেন বিভিন্ন এমএলএ ফেমেলেরা ঢুকে এত তদারকি করলো, বডিটাকে দ্রুত সৎকার করে দেওয়ার কারণটা কি? এর ভিতরে যে রকমারি যে অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে, সেই প্রশ্নগুলো সঙ্গত প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো সিবিআই এর উচিত দ্রুত দেওয়া। মানে এটাকে দয়া করে, আমি বারবার যেটা বলি যে আমাদের একটা সীমাবদ্ধতা হয়ে গেছে যে আমরা ভোটের বাইরে আর ভাবতে পারছি না। আমরা সবসময় ভাবছি আগামী ভোটটা কবে, আচ্ছা সেখানে হলে এই ম্যাটারটাকে যদি নিয়ে করি তাহলে ভোটে কি বেনিফিট পাবো। দেখুন, ভোট নিয়ে ভাবতে ভাবতে আমরা সমাজ হিসেবে একেবারে পিছিয়ে যাচ্ছি, বারবার করে আমাদের মধ্যে ঘৃণা, হিংসা, ক্রাইম এগুলো বাড়তে বাড়তে কিন্তু কিছুই হচ্ছে না, নেতাদের সম্পত্তি বাড়ছে, আমাদের লাভটা কি হচ্ছে? তো সেই জায়গায় কিন্তু সিবিআই, পুলিশ যেই থাকুক যে রেসপেক্টিভ মামলাতে, তারা দয়া করে এবার সেটিং ম্যানেজ থেকে বেরিয়ে এসে নিজেদের মতো করে উপস্থাপনা করে মামলাটি সলভ করুন, এটুকুই আমার আবেদন।